একটা মানচিত্র দক্ষিণ এশিয়ার, আর সেই মানচিত্রের ঠিক মাঝখানে একটা লাল দাগ, যেটা দুটো ভূখণ্ডকে চিরকাল আলাদা করে রেখেছে। কিন্তু যদি ঠিক এই মুহূর্তে কেউ সেই দাগটা মুছে দেয়, যদি বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের মাঝখানের সীমান্ত রেখা ধীরে ধীরে গলে যেতে শুরু করে, দেখুন সেই লাইনটা এখন জ্বলছে, স্পন্দিত হচ্ছে একটা হৃৎস্পন্দনের মতো, আর তারপর ভেঙে পড়ছে, আলোর কণায় পরিণত হয়ে উপরে উঠে যাচ্ছে, যেন কেউ ইতিহাসের একটা পুরনো ক্ষত খুলে দিল। আর যখন সেই ধুলো সরে যায়, তখন দেখা যায় একটাই ভূখণ্ড, একটাই বাংলা, একটাই সোনালী মানচিত্র, যেটা পৃথিবী আগে কখনো দেখেনি। কিন্তু এই মানচিত্র কি সত্যিই সম্ভব? আর সম্ভব হলে কি ঘটবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আগে বুঝতে হবে আমরা ঠিক কি নিয়ে কথা বলছি। এটা পদ্মা নদী, বাংলাদেশের প্রাণ। সোনালী আলোয় এর জল জ্বলছে যেন তরল আগুন। এই নদী শত শত বছর ধরে এই মাটিকে বাঁচিয়ে রেখেছে। আর এই পদ্মা গিয়ে মিশেছে হুগলিতে, যেটা কলকাতার পাশ দিয়ে বয়ে গেছে। দুটো আলাদা দেশের দুটো আলাদা নদী, অথচ জলের উৎস একটাই, ভাষা একটাই, গানের সুর একটাই, তবু সীমান্ত আছে। এবার সংখ্যাটা দেখুন। বাংলাদেশে প্রায় ১৭ কোটি মানুষ, পশ্চিমবঙ্গে প্রায় ১০ কোটি, মিলিয়ে দিন ২৭ কোটি। এই সংখ্যাটা একটু ভাবুন, ২৫ কোটি পেরিয়ে ২৭ কোটির দিকে ধাবমান। পৃথিবীর মানচিত্রে এই নতুন ভূখণ্ডকে রাখলে কেমন দেখায়? এই সবুজ জায়গাটা দেখুন, এটাই সেই সম্মিলিত বাংলা। আর চারপাশের ধূসর এলাকাগুলো, সেগুলো বাকি দক্ষিণ এশিয়া, যারা এই একই ভবনে কেঁপে উঠবে। আয়তনে এই ভূখণ্ড কতটা বড়? অবাক হবেন, এটা প্রায় যুক্তরাজ্যের সমান। হ্যাঁ, গ্রেট ব্রিটেন, যেটা একসময় অর্ধেক পৃথিবী শাসন করেছে, তার সমান আয়তনের একটা ভূখণ্ড। রোমানিয়ার সমান, ঘানার সমান। ছোট শোনাচ্ছে? এটা শোনার আগে জনসংখ্যার তুলনাটা দেখুন, কারণ সেখানেই আসল চমকটা লুকিয়ে আছে। রাশিয়া, পৃথিবীর সবচেয়ে বড় দেশ, তার জনসংখ্যা ১৪ কোটি, জাপান ১২ কোটি, জার্মানি ৮ কোটি, আর এই একটিমাত্র সম্মিলিত বাংলা ২৭ কোটি। এটা হতো পৃথিবীর পঞ্চম জনবহুল দেশ। কিন্তু এখানেই আসল ভয়ের জায়গা। এই মানচিত্রে লাল রং যত গাঢ়, জনসংখ্যার ঘনত্ব তত বেশি। আর দেখুন, সম্মিলিত বাংলা প্রায় সাদা হয়ে জ্বলছে। পৃথিবীর সবচেয়ে ঘন জনবসতিপূর্ণ বড় ভূখণ্ড। প্রতি বর্গ কিলোমিটারে ১১০০র বেশি মানুষ। এতগুলো মানুষ এত ছোট জায়গায়, এটা কি শক্তি নাকি টাইম বোমা? এই প্রশ্নের উত্তর নির্ভর করছে একটাই জিনিসের ওপর: অর্থনীতি। বাংলাদেশের জিডিপি প্রায় $৪৬০ বিলিয়ন, পশ্চিমবঙ্গের প্রায় $১৯০ বিলিয়ন। দুটো আলাদা অর্থনীতি, কিন্তু দুটোই যেন একে অপরের অসম্পূর্ণ অর্ধেক। দুটো যদি এক হয়, তাহলে জন্ম নেয় $৬৫০ বিলিয়ন একটা অর্থনৈতিক শক্তি। এটা ইরান, নরওয়ে, এমনকি সংযুক্ত আরব আমিরাতের কাছাকাছি। কিন্তু আসল ব্যাপারটা শুধু সংখ্যা না, আসল ব্যাপারটা হলো দুটো অর্থনীতি কিভাবে একে অপরের শূন্যস্থান পূরণ করতে পারে। বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস রপ্তানিকারক। ঢাকার কারখানাগুলোতে লক্ষ লক্ষ হাত প্রতিদিন সেলাই করে যাচ্ছে পৃথিবীর পোশাক। কিন্তু এই শিল্পের দরকার আরও ভালো বন্দর, আরও বিদ্যুৎ, আরও দক্ষ ব্যবস্থাপনা। আর ঠিক সীমান্তের ওপাশে দার্জিলিংয়ের চা বাগান, ভোরের কুয়াশায় ঢাকা সবুজ পাহাড়, যেখানে জন্ম নেয় পৃথিবীর সবচেয়ে দামি চায়ের পাতা। পশ্চিমবঙ্গের কাছে আছে চা, ইস্পাত, খনিজ সম্পদ আর দক্ষিণ এশিয়ার প্রাচীনতম বিশ্ববিদ্যালয় ব্যবস্থা। কলকাতার আইটি পার্কগুলো দেখুন, কাঁচের দেয়ালে প্রতিফলিত হচ্ছে আধুনিক বাংলার স্বপ্ন। পশ্চিমবঙ্গের প্রযুক্তি আর বাংলাদেশের শ্রমশক্তি, এই দুটো মিলে তৈরি হতে পারত দক্ষিণ এশিয়ার সবচেয়ে গতিশীল অর্থনৈতিক অঞ্চল। কল্পনা করুন, ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে কলকাতা, কলকাতা থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে দার্জিলিং, একটা অবিচ্ছিন্ন বাণিজ্য নেটওয়ার্ক। কোনো শুল্ক নেই, কোনো ভিসা নেই, কোনো সীমান্তে আটকে থাকা ট্রাকের সারি নেই। আর ইলিশ, দুই বাংলার সবচেয়ে প্রিয় মাছ, যেটা নদীর এপার ওপার চেনে না, সীমান্ত চেনে না। ইলিশ সাঁতার কাটে স্বাধীনভাবে, মানুষ পারে না। কিন্তু অর্থনীতির এই স্বপ্নের আগে একটা দেওয়াল আছে, যেটা টাকা দিয়ে ভাঙা যায় না। ভারতীয় সংসদ ভবন। রাতের আলোয় এটা দেখতে একটা অভেদ্য দুর্গের মতো। আর এই দুর্গের ভেতর থেকে একটাই কথা আসবে: অসম্ভব। ভারত কখনোই কোনো পরিস্থিতিতেই তার কোনো রাজ্যকে আলাদা হতে দেবে না। ওদিকে বাংলাদেশের জাতীয় সংসদ ভবন, লুই কানের স্থাপত্যের এই মহাকাব্যিক কংক্রিটের কবিতা, সেটাও একটা স্বাধীন জাতির প্রতীক। বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্তের বিনিময়ে কিনেছে। ৭১-এর মূল্য কেউ ভোলেনি। কারণটা বুঝুন, পশ্চিমবঙ্গ ভারতের একটি রাজ্য। ভারতের সংবিধান কোনো রাজ্যকে বিচ্ছিন্ন হওয়ার অধিকার দেয় না।
এটা শুধু আইনের প্রশ্ন না, এটা ভারতের অস্তিত্বের প্রশ্ন। কারণ এটা হলে তাহলে শুরু হবে ডমিনো এফেক্ট। পশ্চিমবঙ্গ আলাদা হলে আসাম জিজ্ঞেস করবে, আমরা কেন থাকব? নাগাল্যান্ড বলবে, আমরাও যাব। কাশ্মীর বলবে, আমাদের অধিকার আছে। তামিলনাড়ু বলবে, আমরাও চাই। একটার পর একটা পুরো ভারত ভেঙে পড়ার ঝুঁকিতে। শেষ ডমিনোটা পড়লে যেটা অবশিষ্ট থাকে সেটা আর ভারত নেই, সেটা শূন্যতা, অন্ধকার। আর ঠিক এই কারণেই ভারত এই পরিস্থিতি তৈরি হওয়ার আগেই সর্বশক্তি দিয়ে ঠেকাবে। পৃথিবীর চতুর্থ বৃহত্তম সেনাবাহিনী সেই মুহূর্তে সক্রিয় হবে। এটা কোনো কল্পনা না, এটা ভূরাজনৈতিক বাস্তবতা। কিন্তু ধরুন, একটা সম্পূর্ণ অলৌকিক পরিস্থিতিতে সবাই শান্তিপূর্ণভাবে রাজি হয়ে গেল। ধরুন, কূটনীতিরা টেবিলে বসলেন, হাত বাড়ালেন, প্রায় মেলালেন, কিন্তু সেই হাতের মাঝখানে একটা অদৃশ্য দূরত্ব রয়ে গেল, যেটা কয়েক সেন্টিমিটারের, কিন্তু ওজনে কয়েক শতাব্দীর। কারণ এরপর শুরু হবে আসল যুদ্ধ, পরিচয়ের যুদ্ধ। বাংলাদেশে মুসলিম জনসংখ্যা প্রায় ৯০%, পশ্চিমবঙ্গে হিন্দু প্রায় ৭০%। এক হলে নতুন ভূখণ্ডে মুসলিম হবে প্রায় ৬৫%, হিন্দু প্রায় ৩০%। ঢাকার মসজিদ আর কলকাতার দুর্গাপুজো, এই দুটো কি একই ছাদের নিচে থাকতে পারবে? এই নতুন দেশের পতাকা কেমন হবে? ধর্মনিরপেক্ষ, ইসলামী, নাকি সম্পূর্ণ নতুন কিছু? প্রতিটা সম্ভাবনা ভেসে ওঠে, আর প্রতিটাই একটা প্রশ্নচিহ্ন রেখে মিলিয়ে যায়। কারণ এই প্রশ্নের উত্তর দিতে গেলে ফিরে যেতে হবে সেই ক্ষতে যেটা দিয়ে সব শুরু হয়েছিল। ১৯৪৭, দেশভাগ। লক্ষ লক্ষ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালালো। ধর্মের ভিত্তিতে মাটি ভাগ হলো, মানুষ ভাগ হলো, পরিবার ভাগ হলো। কত মানুষ মারা গেল সেই সংখ্যা আজও কেউ জানে না, কেউ জানবেও না। আর সেই কালো সাদা স্মৃতি ধীরে ধীরে রঙিন হয়ে ওঠে আজকের বেনাপোল পেট্রাপোল সীমান্তে। পাসপোর্ট হাতে দাঁড়িয়ে আছে মানুষ, লম্বা লাইনে, ঠিক যেখানে একসময় কোনো লাইন ছিল না, কোনো পাসপোর্ট ছিল না, কোনো দেশ আলাদা ছিল না। এই ছেলেটাকে দেখুন, সীমান্তের কাঁটাতারে আঙুল গুজে ওপাশে তাকিয়ে আছে। ওর চোখে কৌতূহল, ভয় না। ওর বয়সে সীমান্ত মানে শুধু একটা লোহার বেড়া, যেটার ওপাশে হয়তো আরেকটা ক্রিকেট খেলার মাঠ আছে, আর ওপাশে ঠিক একইভাবে একটা মেয়ে তাকিয়ে আছে এদিকে। দুটো শিশু, দুটো দেশ, কিন্তু একটাই ভাষা, একটাই কৌতূহল, আর একটাই মৃদু হাসি, যেটা কোনো কাঁটাতার আটকাতে পারে না। তাহলে কি আছে যেটা সীমান্তের চেয়ে শক্তিশালী? বাংলা। শুধু একটা অক্ষর, অ, সোনালি আলোয় জ্বলছে, আর সেই একটা অক্ষর থেকে জন্ম নিচ্ছে শব্দ, বাক্য, কবিতা। পৃথিবীর সপ্তম সর্বাধিক কথিত ভাষা, ২৭ কোটি মানুষের মুখের ভাষা। রবীন্দ্রনাথের হাতের লেখা আর নজরুলের গানের কথা সোনালি আলোর স্রোত হয়ে বইছে দুটো ভূখণ্ডের মাঝখানে, একটা সেতু তৈরি করছে। রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীর একমাত্র মানুষ যিনি দুটো আলাদা দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন। এটা একটু ভাবুন। আর এই বাউল গায়ককে দেখুন, সর্ষে ক্ষেতের ধারে বসে একতারা বাজাচ্ছেন। উনি বাংলাদেশের না পশ্চিমবঙ্গের এটা জিজ্ঞেস করলে উনি হাসবেন, কারণ লালন দুই দেশেরই, নজরুল দুই দেশেরই। এই গান কোনো সীমান্ত মানে না। পয়লা বৈশাখে ঢাকার রমনা আর কলকাতার রবীন্দ্র সরোবর, দুই জায়গায় একই রং, একই ঢাকের তাল, একই আনন্দ। আলাদা করে দেখলে বোঝার উপায় নেই এটা কোন দেশ, কারণ সংস্কৃতি পাসপোর্ট চেনে না, গান ভিসা চায় না। কিন্তু একটা জিনিস আছে যেটা হয়তো রাজনীতি, ধর্ম, সেনাবাহিনী কেউ যা পারেনি সেটা জোর করে করিয়ে দেবে। পানি। এটা গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার বদ্বীপ, পৃথিবীর বৃহত্তম। আর জলবায়ু পরিবর্তনে এর দক্ষিণ অংশ ডুবে যাচ্ছে। একা কোনো দেশের পক্ষে এটা সামলানো সম্ভব না। ফারাক্কা বাঁধ, কয়েক দশকের তিক্ততার প্রতীক। কিন্তু এক হলে এটা আর আন্তর্জাতিক সমস্যা থাকে না, হয়ে যায় ঘরের ব্যাপার। শুকনো মাঠ সবুজ হয়, জেলের মুখে হাসি ফোটে, পানি তার স্বাভাবিক পথে বইতে পারে। পানি হয়তো এই দুই ভূখণ্ডকে আলাদা করেছে, কিন্তু পানিই হয়তো একদিন এক হতে বাধ্য করবে। তাহলে আসল উত্তরটা কি? রাজনৈতিকভাবে প্রায় অসম্ভব, কিন্তু সাংস্কৃতিকভাবে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ কখনো আলাদা হয়নি। হয়তো এক হওয়ার মানে সবসময় একই পতাকার নিচে দাঁড়ানো না, হয়তো এক হওয়ার মানে একই কবিতায় কাঁদতে পারা, একই নদীর জলে নিজের ছায়া দেখতে পাওয়া। সীমান্ত মানচিত্রে থাকে, মনে থাকে না, থাকা উচিতও না। এই রকম ভাবনা জাগানো ভিডিও যদি আপনার ভালো লাগে, সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আমরা এমন আরেকটা প্রশ্ন নিয়ে আসব যেটা আপনাকে রাতে ঘুমোতে দেবে না।